ফ্রেন্ডস, আজকে যে কবিতাটা আমরা আলোচনা করব বা পড়ব সেটার নাম হচ্ছে দ্য গ্রিন হাউস ইফেক্ট। দ্য গ্রিন হাউস ইফেক্ট রিটেন বাই কার্ল ডেনেস। কার্ল ডেনেস একজন আমেরিকান কবি এবং তিনি শিক্ষক, অধ্যাপক ছিলেন। আমেরিকার একটা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ছিলেন। তার জন্ম 17 সেপ্টেম্বর 1939। এখনও তিনি জীবিত। তার এখন প্রায় কম বেশি 86 বছর বয়স। এবং তার যে বিখ্যাত বই, যে বইটা সবথেকে বেশি আলোচিত, সেটার নাম হচ্ছে পার্টিকলস গডস। পার্টিকলস গডস কবিতার বই। এই বইটার জন্য তিনি খুব চর্চিত এবং বিখ্যাত একটি পুরস্কার, পুলিৎজার প্রাইজ তিনি পেয়েছিলেন সম্ভবত 2002 সালে। 2002 সালে খুব রিসেন্ট পাস্টেই পেয়েছেন। এবং তিনি বিখ্যাত, এক একজন কবি তো এক একটা বিষয়ে খুব বিখ্যাত থাকেন। উনি বিখ্যাত হচ্ছে, মানে হি ইজ ফেমাস ফর হিজ থটফুল, রিফ্লেক্টিভ অ্যান্ড অ্যাক্সেসিবল পোয়েট্রিজ। ইট অফেন explores everyday life, moral choices in conversational tone with a philosophy. উনি জীবনের দর্শনের ওপর তার কবিতায়, মানে জীবন দর্শন তার কবিতায় একটা অবশ্যম্ভাবী বিষয় থাকতো এবং তিনি এর জন্যও বিখ্যাত। তবে এই যে কবিতাটা কার্ল ডেনেসের দ্য গ্রিন হাউস এফেক্ট, এটা কিন্তু ওই রকম জীবন দর্শনের কোনো বিষয় নয়, কিন্তু মানুষের জীবনযাপন এবং ভবিষ্যৎ, আগামী দিন তার সঙ্গে ভীষণভাবে জড়িত। আসলে আমরা যে প্রকৃতি নিধন যজ্ঞে মেতেছি, তার বিরুদ্ধে এই কবিতার লেখা, বা তার ফলে আমাদের কি হতে চলেছে, কী ক্ষতি হতে চলেছে সে সম্পর্কে আমাদের সচেতন করেছেন। এবং কবিতাটা কিন্তু শেষ করেছেন আশার কথা শুনিয়েই। তিনি স্যাডিস্ট নন, প্রফেটিক বলা যেতে পারে। এবার কবিতার নাম হচ্ছে গ্রিন হাউস এফেক্ট। তাহলে গ্রিন হাউস এফেক্ট সম্বন্ধে একটু জানি। গ্রিন হাউস এফেক্ট is the process that keeps the earth warm by trapping some of the sun's heat in the atmosphere. এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্টের একটা চালু সংজ্ঞা। আর গ্রিন হাউস এফেক্টের যে গ্যাসগুলোর জন্য গ্রিন হাউস এফেক্ট এইভাবে মারাত্মক হয়ে উঠেছে আমাদের জীবনে, সেগুলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন এবং জলীয় বাষ্প, ওয়াটার ভেপার। এগুলো নানাভাবে পৃথিবীর প্রতিটার আলাদা আলাদা কারণ রয়েছে, আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে, আলাদা আলাদা ক্ষতিকারক ভূমিকা রয়েছে। সেটা কবিতায় এই বৈজ্ঞানিক দিকটা তো আলোচনা করা নেই, সেই জন্য এই আলোচনায় যাচ্ছি না। তবে গ্রিন হাউস এফেক্টের জন্য যেটা হয়, ইট কিপস আর্থ অ্যাবাউট 33 ডিগ্রি সেন্টিগ্রেড মোর ওয়ার্মার দ্যান ইট উড বি। পৃথিবীর যতটা উত্তপ্ত থাকার কথা, তার থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি উত্তপ্ত থাকছে পৃথিবী। এবং এখন তো বলে যে সূর্য ডোবার পরে পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে গেছে, যার ফলে মানুষের কষ্ট বেড়েছে, মানুষের ভবিষ্যতে মানুষের কষ্ট আরও বাড়বে। এবং এই কবিতাটা পড়তে গিয়ে তো আমরা আরও অনেক বিষয় আলোচনা করব, প্রতিটা লাইনেই পাবো। তার সঙ্গে গ্রিন হাউস এফেক্টের কিছু প্রতিক্রিয়া যেগুলো আছে, যেগুলো খুব চালু প্রতিক্রিয়া, সেগুলো একটু আমরা মনে করি। সবই আমরা জানি না তা নয়। রাইজ অফ টেম্পারেচার, গ্রিন হাউস এফেক্টের পরে তাপমাত্রা বৃদ্ধি ঘটছে। মেল্টিং অফ আইস অ্যান্ড স্নোজ, পৃথিবীর যে দুটো মেরুতে যে মাইলের পর মাইল বিস্তৃত যে আইসবার্গস, এগুলো সব গলে যাচ্ছে। এগুলো গলে যাওয়ার ফলে যেটা হচ্ছে, ওয়াটার লেভেল বাড়ছে, রাইজিং অফ ওয়াটার লেভেল। এবং ওয়াটার লেভেল বাড়ার ফলে মানুষের নিচু জায়গায় যারা থাকে পৃথিবীতে, তাদের কিন্তু লস অফ হ্যাবিটেট হচ্ছে, তারা বাস্তুচ্যুত হচ্ছে। তার সঙ্গে মানুষের
জীবনে বন্যা বেড়ে গেছে, খরা বেড়েছে, তাপপ্রবাহ বেড়ে গেছে। এই যে পৃথিবীতে এখন যেটা একটা বড় সমস্যা, এই এত বরফ এবং হিমবাহ গলে যাওয়ার পরে ওয়াটারের সারফেস এরিয়া বেড়ে গেছে। এই ওয়াটারের সারফেস এরিয়া বেড়ে যাওয়াতে ইভাপোরেশন বেশি হচ্ছে, মেঘ বেশি তৈরি হচ্ছে, ফলে এবং মেঘ যেখানেই ভারী হয়ে যাচ্ছে সেখানে বৃষ্টিপাত হচ্ছে, লোকালাইজড রেন। এবং এর ফলে ওই আমরা খুব চালু এখন শব্দ আমরা বলি যে মেঘ ভাঙা বৃষ্টি, আসলে মেঘের যে জল ধারণ ক্ষমতা তার থেকে বেশি হয়ে যাচ্ছে এবং অল্প সময় প্রচুর বৃষ্টি হচ্ছে এবং মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাসস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাহাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে এটা কিন্তু আসলে উই আর ইনভাইটিং দিস, all these disasters are invited by us for our greed। আর কিচ্ছু না, মানুষের লোভ সংবরণ করতে পারছে না বলে মানুষের লোভ কিন্তু এই ক্ষতিগুলো ডেকে আনছে। তা সেই সম্পর্কে কবি কি বলেছেন একটু দেখি, কার্ল ডেনেস কি বলেছে একটু দেখি। উনি বলেছেন, এই কবিতাটা উনি কিন্তু গদ্য রূপে লিখেছেন, ভার্স, এমনি প্রতিটা লাইনে আমি এর আগেও বলেছি যে একটা কবিতার ছন্দ থাকে, ছন্দবিন্যাস। এখানে কোনো লাইনের সঙ্গে এরকম কোনো লাইনের প্রথম লাইনের সঙ্গে তৃতীয়, তৃতীয়ের সঙ্গে পঞ্চম, পঞ্চমের সঙ্গে সপ্তম, এরকম কোনো মিলের বিষয় নেই। প্রচুর ইমেজারি আছে, দৃশ্যকল্প আছে, কিছু মেটাফর আছে, সিম্বল তো অবশ্যই। গ্রিন হাউস ইফেক্ট কবিতাটাই সিম্বলিক কবিতা, এগুলো আমরা এই কবিতার মধ্যে ভীষণভাবে উপস্থিত পাই। এবার কবিতার লাইনগুলোই দেখি। বলছেন, দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। এই যে ক্রমাগত তাপ বৃদ্ধি হচ্ছে এটা সম্ভবত বেড়েই যাবে। অ্যান্ড দ্য গ্রেন বেলস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। এবং যেসব অঞ্চলে আমাদের প্রচুর শস্য হতো সেগুলো আস্তে আস্তে সরতে সরতে নাকি মেরু অঞ্চলে চলে যাবে। মেরু অঞ্চলে সে তো সরতে সরতে যাবে না, আসলে যেটা হবে সেটা হচ্ছে এই যে মেরু অঞ্চলের বরফ গলার পরে সেইগুলো আস্তে আস্তে এই সব জায়গাকে অধিগ্রহণ করে নেবে, সেগুলো ওই জলে ঢাকা পড়ে যাবে। দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডেন্ড অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস। এবং এই যে সমতল যে অঞ্চলগুলো পরিত্যক্ত হবে এবং বহু অঞ্চল বিশালাকার ধুলোর বাটির মতো হয়ে যাবে, মানে একটা মনে হবে একটা বিশাল পাত্রে প্রচুর ধুলো পড়ে আছে। এই প্রাকৃতিক পরিবর্তনগুলো আমরা দেখতে চলেছি। গ্রিনল্যান্ড অ্যান্ড অ্যান্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। আমরা জানি পৃথিবীতে ক্ষমতার নানা রকম বিন্যাস আছে। শক্তিধর দেশগুলোর মধ্যে রাশিয়া আছে, চায়না আছে, আমেরিকা আছে। এবং কবি ভয় পাচ্ছেন যে এই গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকা এরাও এই পৃথিবীতে আরও দুটো অক্ষশক্তি হিসেবে তৈরি হবে এবং এই অক্ষশক্তিগুলো এবং এই বর্তমান যে শক্তিধর দেশগুলো আছে তাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং তিনি বলছেন, ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার। যদিও আমরা হয়তো চেষ্টা করে সফল হলাম যে এই শক্তিধর দেশগুলোর মধ্যে যে বিরোধিতা আছে সেগুলো কাজে লাগিয়ে তাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিলাম, তাদের নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দিলাম। ফর মোর এড, আরও সাহায্যের পেলেও উই স্টিল বি পুয়ার দ্যান উই আর নাও। এবং আমরা যতই চেষ্টা করি, যেভাবে আমরা আমাদের বুদ্ধি খরচ করি, আমাদের বুদ্ধিমত্তা খরচ করে আমাদের বাঁচানোর চেষ্টা করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যত দিন যাবে আরও গরিব হব এবং বর্তমানে যে অবস্থায় আছি আমরা বৃত্তের দিকে, তার থেকেও খারাপ অবস্থায় চলে যাব আমরা। লাইফ উইল বি ডিফারেন্ট, জীবন একদম আলাদা হয়ে যাবে। গুড টিলিয়েবল ল্যান্ড সো ডিয়ার, এবং ভালো চাষযোগ্য জমি সব মূল্যবান হয়ে উঠবে।
যেটুকু আমাদের দেশে, যার যে দেশে যতটা চাষযোগ্য জমি আছে সেগুলো খুব মূল্যবান হয়ে উঠবে। দ্য সাবার্ব উইল গিভ ওয়ে টু ফার্মস। শহরতলি কী করবে? শহরতলির জায়গাগুলো খামারের দখলে চলে যাবে বা খামারের জন্য ছেড়ে দিতে হবে। দ্য সিটিজ ফিল আপ এগেইন উইথ পিপল টু পুয়ার টু ওন কার। এবং শহরগুলো আবার দরিদ্র মানুষে ভরে যাবে যাদের গাড়ি কেনা, এটা উপমা দিয়েছেন, যাদের গাড়ি কেনার ক্ষমতা নেই। এরকম মানুষজন শহরে বসবাস করতে শুরু করে, কারণ শহরে সাধারণত বিত্তশালী মানুষরা থাকেন, কিন্তু সেই স্থান নেবে পোভার্টি, দারিদ্র। ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ। তারা হেঁটে হেঁটে তাদের কর্মস্থলে যাবে অথবা ট্রলির মধ্যে ওই ছোট ছোট যানে ভিড় করে তারা কাজে যাবে এবং ফিরবে। উই উইল মুভ ডাউন স্ট্রিটস লাইনড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিজ। আমরা রাস্তায় হাঁটব, দুপাশে লাইন দিয়ে থাকবে কার্যকরী সব বাদাম গাছ। আসলে যেসব ফসলগুলো আসলে কমার্শিয়াল ক্রপস, এর আধিক্য বাড়বে। এগুলো আমাদের যে প্রাচীন আমাদের যে খাদ্যশস্য এগুলো জায়গা নিয়ে নেবে। নো এলমস অ্যান্ড ওকস। কোনো এলম গাছ বা কোনো ওক গাছ। উইথ ভেজিটেবলস ক্রাউন্ডিং ইন ফ্রন্ট লনস। এবং কোনো এলম গাছ দেখতে পারবো না, আমাদের চোখে পড়বে না, কোনো ওক গাছ চোখে পড়বে না। উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লন। এবং আমাদের সামনের উঠোনে সবজি হয়ে আছে, এরকম দৃশ্য খুব দুষ্কর হয়ে উঠবে। দ্য ট্যাক্স বেস উইল বি টু স্মল টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস। এবং তার ফলে আমরা আরেকটা সমস্যার সম্মুখীন হব, আমাদের খাজনা আদায় কমে যাবে। এবং এই খাজনা আদায়ের যে অফিস কার্যকরী জায়গা, যে বাড়ি, সেগুলো সব বাঁচিয়ে রাখা আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে, সেগুলো উদ্বৃত্ত হয়ে যাবে, কারণ সেগুলোতে কোনো কাজ থাকবে না। We shall have to donate hours after work each week. প্রতি সপ্তাহে আমাদের কাজের পরেও উদ্বৃত্ত সময় কাজ করতে হবে। To wreck the lawn of the library and city hall. অনেক কাজ করতে হবে। তার মধ্যে আমরা কি করব? আমরা লাইব্রেরির সামনের যে মাঠ চত্বর সেটা পরিষ্কার করব, সিটি হলের সামনে যে জায়গা সেটা পরিষ্কার করব। টু রেক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল, টু টাক পয়েন্ট দ্য চিমনি অফ দ্য ফেডারেল বিল্ডিং। এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় বা সরকার চালানোর যে বাড়ি, সেগুলোর চিমনি মেরামত করে দিতে হবে আমাদের। সব কিন্তু আমাদের আসল যে কাজের সময়, সেটার পরে উদ্বৃত্ত সময় দিয়ে আমাদের করে দিতে হবে। If we do not want the place to fall like temples in Rome, যদি আমরা রোমের মন্দিরগুলোর পতনের মতো আমরা আমাদের পতন না চাই। If we do not want the place to fall like temples in Rome, do not want sheep to graze in our squares. আমাদের রাস্তায় ঘাটে উদ্যানে মাঠে যেন we do not want sheep to graze, ভেড়ারা এখানে ঘাস খাবে, এটা যদি আমরা দেখতে না চাই বা আসলে আমরা দেখতে চাই না এগুলো। As they grazed in the forum of the 1000 years, এবং 1000 বছর ধরে যেমন তারা এখানে ঘাস খেত। এখানে একটা অতীতের অনুষঙ্গ টেনেছে যে উন্নতির, আমরা যখন উন্নত হয়েছি তখন এইসব দৃশ্যগুলো শহরে হারিয়ে গেছিলো, আবার সেইগুলো ফিরে আসবে। উইথ আ লিটল ইফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন। কিন্তু একটু অল্প প্রচেষ্টা করলেই দেশ কিন্তু এগিয়ে যাবে। এইবার এতক্ষণ তিনি যা বলছিলেন সেগুলো খুব দুঃখের ছবি, এবার তিনি একটু আমাদের উৎসাহ দেওয়ার কথা বলছেন। So what if we lost our high place to stronger Carthage? কি যায় আসে কোনো শক্তিশালী দেশের বা সভ্যতার কাছে আমরা যদি হেরে যাই? এই কার্থেজ হচ্ছে রোমানরা এই শহরটাকে ধ্বংস করেছিল, আবার গড়েও তুলেছিল 146 BC এই সময়। এটা বর্তমানে
এটা টিউনিশিয়ার ভেতরে কোনো একটা প্রদেশ, এই কার্থেজ যে জায়গাটার কথা উল্লেখ করা হয়েছে। এটা প্রচণ্ড উন্নত জাতি, যুদ্ধ বিশারদ ছিল এবং প্রচুর সম্পদ এবং সম্পদের অধিকারী হয়েছিল তারা, এবং তারা বিভিন্ন দেশ জয় করেছিল, তার মধ্যে রোম এবং এই কার্থেজ বলছি রোমানরা, এবং তখন তারা এই শহরটা আক্রমণ করে, আবার এই শহরটাকে তারা গড়ে তোলে। এরকম পৃথিবীতে আরও অনেক উদাহরণ আছে। হুজ ফার ফ্লাং ফ্লিট উইল বি লোডেড উইথ মার্কেন্টাইজ, এবং যাদের নৌজাহাজে দূর দূরান্ত থেকে মালপত্র বোঝাই হবে, কারণ তারা তো এই শহর জয় করেছে, সেখানকার যে তাদের জয় করা জিনিসপত্র তারা জাহাজ বোঝাই করে নিয়ে চলে যাবে। চিপার দ্যান আওয়ার্স, আমাদের থেকে সস্তায় বহন করবে। আমরা সমুদ্র, উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ, এবং আমরা সমুদ্র তট থেকে দেখে আনন্দ পাব। এটা একটা অদ্ভুত আনন্দ, মানে নেতিবাচক আনন্দ। আমরা এক উন্নত জাতির কাছে পরাজিত হব, সেই জাতি আমাদের আবার নতুন করে তৈরি করবে এবং একটা নতুন দিশা দেখা দেবে, এটা আশা করছেন কবি। অ্যাজ দ্য লাইটস ফ্রম দ্য কোরিয়ান আর্মাডাস পাস, যখন কোরিয়ান আর্মাডা হচ্ছে কোরিয়ার নৌবহর, তারা যখন রাত্রিবেলা ওই সমুদ্র দিয়ে পেরিয়ে যাবে, তাদের আলো আমরা দেখতে পাবো। অন দেয়ার এন্ডলেস পেট্রোল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এবং তাদের নিরলস পেট্রোলিং হচ্ছে নজরদারি করা। এই আর্মাডাস, কোরিয়ান আর্মাডাসরা একসময় সাংঘাতিক শক্তিশালী সম্প্রদায় হিসেবে উঠে এসেছিল। তারা পৃথিবীর বিভিন্ন অংশে রাজত্ব করত, পৃথিবীর বিভিন্ন অংশে লুট তরাজ সব করত, এবং তার জন্যে তাদের নজরদারি করতে হতো। পেট্রোলিং, আমরা পেট্রোলিং শব্দটার সঙ্গে অভ্যস্ত, এখানেও পুলিশ রাতে পেট্রোলিং করে, তারাও সমুদ্রের মধ্যে রাত্রিবেলা তাদের এলাকায় পেট্রোলিং করতো, তাদের নিয়ন্ত্রণে সব আছে, দেখা যায় আছে কিনা তা দেখার জন্যে। লেট দেম হ্যাভ দ্য লিটল টাইম ইন দ্য সান, তাদের সূর্যের আলোয় খানিকক্ষণ থাকতে দাও। আসলে এখানে সানলাইট এবং এই যে গ্লোরি, এই যে আর্মাডা বা রোমান যারা কার্থেজকে ভেঙেছিল আবার তৈরি করেছিল, এইসব গ্লোরি, এইসব শিভেলরি, সাহসিকতা, এগুলো সব টেম্পোরারি। কিন্তু সানরেও তো টেম্পোরারি, যেটা একটা সময় থাকে আর একটা সময় থাকে না, তার সঙ্গে এটা তিনি তুলনা করেছেন। সেই জন্য বলেছেন যে তাদের একটু সূর্যের আলো এদের গায়ে লাগুক, সূর্যের আলো খানিকটা তারা উপভোগ করুক, মানে গ্লোরি, মানে তাহলে তারা বুঝতে পারবে যে তাদের এই যে গ্লোরি এটা টেম্পোরারি। তিনি আসলে একই সঙ্গে কবি এখানে সৌর্যের কথা বলছেন, সমৃদ্ধির কথা বলছেন, গ্লোরির কথা বলছেন, আবার বলছেন এগুলো কত ক্ষণস্থায়ী। এটা সব গুণী মানুষেরা, সব ওয়াইজ ব্যক্তিরাই তাই বলেছেন। উই শ্যাল সে টু আওয়ারসেলভস অ্যাজ উই বিগিন টু সোয়ে, এইবার তিনি বলছেন আমরা আমাদের বলবো যখন আমরা আবার নতুন করে গড়ে উঠব। সোয়ে মানে দোলা, এখানে দোলা নয়, এখানে আমরা যখন আবার আমাদের নতুন করে গঠন তৈরি হবে, আমরা যখন আবার সমৃদ্ধ হতে শুরু করব। টু স্ট্রেন অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড, এবার নতুন বিচ ব্যান্ড মানে সমুদ্র তটে যে গান টান হয়। টু দ্য স্ট্রেন অফ আওয়ার নেটিভ মানে আমাদের দেশীয়, আমরা আবার তাতে মেতে উঠব। আসলে আমাদের তো এবার উত্থান হবে। প্রকৃতিকে আমরা ধ্বংস করেছি, প্রকৃতি ধ্বংস হয়ে গেছে, আবার নতুন করে তো পৃথিবী তৈরি হবে। তার সেই আশার আলো তিনি কবিতার শেষে এসে দেখাচ্ছেন। বলছেন যে আমরা এই সমুদ্র তটের এই গান বাজনা সব হবে ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও,
যে আর্কটিক হচ্ছে একটা কোল্ডনেসের, ঠান্ডার প্রতীক। ওই যে বলছিলাম না, নানা রকম সিম্বল ব্যবহার করা আছে। ঠান্ডার প্রতীক, আইসোলেশনের প্রতীক, একাকিত্বের প্রতীক। এইগুলোকে আমরা ভুলে যাব তখন, আমরা এগুলোকে ইগনোর করব। ইগনোর করে আমরা কি করব? উই উইল সেলিব্রেট দ্য গ্লোরি দ্যাট উই হ্যাভ ক্যাপচার্ড নাও আফটার দ্য নিউ সানরাইজ। নতুন সূর্য যখন আমাদের জীবনে উঠবে, আবার নতুন করে আমরা এইসব একাকিত্ব, এইসব ঠান্ডা, এইসব আমরা যে ডিজাস্টার পেরিয়ে এলাম, এইগুলোকে অতিক্রম করে আমরা আবার নতুন করে জীবন শুরু করব। এবার এমনি গদ্য কবিতা তো খুব সুখশ্রাব্য হয় না, এবং তারপরে তিনি এমন একটা বিষয় কবিতা লিখেছেন যেখানে প্রাকৃতিক বর্ণনা ভীষণ কম, প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা কম, উল্টে প্রকৃতির যে প্রকৃতি যে ধ্বংস হতে চলেছে এবং তার ফলে কি কি আমরা সম্মুখীন হব সেইগুলোর কথা বলেছেন। সেই জন্য খুব সুন্দর শব্দরও, মানে শব্দগুলো হয়তো সঠিক, কিন্তু সেই শব্দগুলো আমাদের খুব আনন্দ দেয় না। যাই হোক, এই গদ্য কবিতাটি পড়ে আমরা কিছু কিছু জিনিস, আমরা কিছু শিক্ষা পাই। শিক্ষা পাই মানে এই শিক্ষাগুলো আমাদের নতুন নয়, আমরা রোজকার দৈনন্দিন জীবনে আমরা সব আলোচনা করি, কিন্তু কবিতাটা পড়ানো হচ্ছে একটু সচেতনতা বৃদ্ধি, যে মানুষ আরেকবার মনে করুক যে তারা নিরন্তরভাবে কীভাবে এই প্রকৃতির নিধন করে চলেছে। আমরা কবিতার প্রথমে বা কবিতাটার মধ্যেই আমরা বারবার পাই দ্যাট দ্য পোয়েট, কবি যেন দ্য পোয়েট ইমাজিনস আ টাইম উই উইল বি দ্য ভিকটিম of the nature, as nature is now the victim of us. এটা একটা ট্র্যাজেডি, কিন্তু আজ সত্যি প্রকৃতি আমাদের ভিকটিম, প্রকৃতিকে আমরা হত্যা করছি, কিন্তু একদিন কিন্তু নেচার উইল নট স্পেয়ার আস। হি ওয়ান্টস অর্ডিনারি পিপল উইল সাফার দ্য মোস্ট। তিনি বারবার বলেছেন যে সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই তো হয় সব সময়, সাধারণ খেটে খাওয়া মানুষই, ডে ওয়েজ আর্নার্সদেরই ক্ষতি সব থেকে বেশি হয়। এবং তিনি এও বলেছেন যে সমৃদ্ধশালী দেশগুলো, ধনী মানুষেরা হয়তো টেম্পোরারি সাময়িক কিছু বৃত্তের অধিকারী হবে, সাময়িক কিছু আরাম পাবে, সাময়িক কিছু ক্ষমতা ভোগ করবে, কিন্তু ফাইনালি নেচার উইল ডিফিট দেম। প্রকৃতি কিন্তু তাদের সব কেড়ে নেবে। দ্য টোন অফ দ্য পোয়েম ইজ প্রফেটিক অ্যান্ড কশনারি, কম্বাইনিং সায়েন্টিফিক ফ্যাক্ট উইথ পোয়েটিক ইমাজিনেশন। আসলে কাব্যিক ভাষায় তিনি একটা বৈজ্ঞানিক সত্যকে এবং আমাদের যে অডাসিটি অ্যাগেনস্ট নেচার, সেটাকে তিনি কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। উই হ্যাভ টু রেসপেক্ট নেচার। আমরা অবশেষে আমাদের স্বীকার করতে হবে এবং আমাদের বলতেই হবে যে উই হ্যাভ টু রেসপেক্ট নেচার, অর হিউম্যান কাইন্ড উইল বি ইন গ্রেট গ্রেট ডেঞ্জার। ইফ উই ওয়ান্ট টু সার্ভাইভ, উই হ্যাভ টু রেসপেক্ট নেচার ইন অল রেসপেক্ট।